ধরুন আপনি কোনোভাবে টাইম ট্রাভেল করে 2500 BC-তে গেলেন, সেইখান থেকে আবার টাইম ট্রাভেল করে 1600 সালে আসলেন। আপনার কাছে 2500 BC এবং 1600 সালের মধ্যে খুব একটা পার্থক্য মনে হবে না। আপনি দেখবেন যে নর্মালি মানুষ কৃষিকাজ করতেছে, ওই টাইপের কাজগুলোই তারা করতেছে। এইবার আপনি আবার টাইম ট্রাভেল করে 1780 সালে গেলেন। এখন আপনি বিভিন্ন নতুন নতুন যন্ত্রের সঙ্গে পরিচিত হবেন। আপনি দেখবেন যে সেইগুলো স্টিম পাওয়ার, ওয়াটার পাওয়ারকে কাজে লাগে চলতেছে। আপনি 16 সালে দেখছিলেন যে যে কাজটা করতে 10 জন লোক লাগতো, সেই কাজটা এখন 2 জন মিলে করতেছে। এবার আপনি আবার টাইম ট্রাভেল করে 1870 সালে আসছেন। এখন আপনি দেখবেন যে ইলেকট্রিক পাওয়ারকে ব্যবহার করে ম্যাস প্রোডাকশন করা হচ্ছে। যে জিনিসটাই আগে একটা তৈরি করতে লাগতো 1 ঘন্টা, সেই জিনিসটা এখন 10টা উৎপাদন করা হচ্ছে 10 মিনিটে। এইবার আপনি আবার টাইম ট্রাভেল করে 1970 সালে গেলেন। আপনি তখন বিভিন্ন নতুন নতুন ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে পরিচিত হবেন। আপনি দেখবেন যে বিভিন্ন কাজে স্বয়ংক্রিয় যন্ত্রের ব্যবহার করা হচ্ছে। এইবার আপনি আবার টাইম ট্রাভেল করে বর্তমান সময়ে ফিরে আসলেন। এখন আপনি দেখবেন যে এখন মানুষ চাইতেছে সব ক্ষেত্রেই স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহার করতে। এই যে চেঞ্জটা আপনারা দেখলেন যে এক সময় যে কাজটা মানুষ করত, এখন সেই কাজটা অন্য কেউ করতেছে। এই চেঞ্জটা সম্ভব হয়েছে শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে। প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয় 1760 সালে, দ্বিতীয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয় 1870 সালে, তৃতীয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয় 1970 সালে এবং বর্তমানে চলতেছে চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এখন প্রশ্নটা হইল যে প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কেন ইংল্যান্ডে হইল, ইংল্যান্ড বাদে আর অন্য কোনো দেশে কেন হইল না? চলুন এই ব্যাপারটাই আজকে আমরা একটু আলোচনা করি। দেখেন, কোনো একটা দেশ যদি এই 6-7টা শর্ত পূরণ করতে পারে, তাহলে সেখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সম্ভব। এগ্রিকালচারাল সারপ্লাস, সমাজে একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করা, সমাজে শ্রমিক শ্রেণী উপস্থিত থাকা, ব্যবসায়িক শ্রেণীর উপস্থিত থাকা, ইনভেস্ট করার মতো মূলধন থাকা, পণ্য উৎপাদনের জন্য যে সকল র ম্যাটেরিয়াল দরকার সেইগুলো অ্যাভেলেবল থাকা, উৎপাদিত পণ্য বিক্রি করার জন্য ভালো একটা মার্কেট প্লেসের ব্যবস্থা করা, যেমন ধরুন পোর্ট, রোডস, রিভার, এই সকল জিনিস থাকা যাতে করে উৎপাদিত পণ্য ও র ম্যাটেরিয়াল সহজেই আনা নেওয়া করা যায়। যদি কোনো দেশ এই 6-7টা শর্ত পূরণ করতে পারে, তাহলে সেখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সম্ভব। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই শব্দটা প্রথম ব্যবহার করেন একজন ফ্রেঞ্চ কূটনীতিবিদ লুইস গ্যালিয়ামটো। তিনি বলেন যে ফ্রান্স হ্যাড এন্টার্ড দ্য রেস টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। 1830 সালের দিকে জেরেম অ্যাডলফ এই বইতে তিনি দেখান যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য টেকনোলজিক্যাল চেঞ্জেস বা টেকনোলজি এর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। শিল্প বিপ্লবের বিস্তার ধারণা দেন একজন ব্রিটিশ অর্থনীতিবিদ আর্নল্ড টয়েনবি। তিনি 1881 সালে একটা ইউনিভার্সিটিতে বক্তৃতায় এই ব্যাপারটা আরো ভালোভাবে তুলে ধরেন। প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কেন ইংল্যান্ডে হলো, এই ব্যাপারটা জানা আমাদের জন্য সহজ হবে যদি আমরা একটু পেছনের দিকে যে প্রাচীন ইংল্যান্ডের অর্থনীতি কেমন ছিল তার উপরে একটু ধারণা নেই। শিল্প বিপ্লব শুরু হওয়ার আগে ব্রিটেনের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। 5 থেকে 15 শতাব্দী পর্যন্ত ব্রিটেনের কৃষি অর্থনীতি ছিল বেশ অনুন্নত। সেই সময় ব্রিটেনে প্রাচীন ম্যানর প্রথা চালু ছিল। ম্যানর প্রথা হচ্ছে গ্রামের সমস্ত জমি একত্রিত করে গ্রামের কৃষকরা কোনো গ্রামের সামন্ত প্রভুদের আন্ডারে কাজ করবে। সেই সময় অতিরিক্ত পণ্য বা শস্য উৎপাদন করে যে টাকা আয় করা যায়, তাদের এমন কোনো ধারণা ছিল না। তারা যেগুলো উৎপাদন করতো সেইগুলো দিয়ে তাদের জীবিকা নির্বাহ করতো। ম্যানর গুলোতে টাকার প্রচলন ছিল না, তারা বিনিময় প্রথার মাধ্যমে জীবন ধারণ করত। বিভিন্ন উন্নত জিনিসের জন্য তাদের শহরের উপর নির্ভর করতে হতো। সেই সময় ম্যাক্সিমাম চাষবাস করা হতো ভূমিদাসদের দ্বারা, যদিও কিছু স্বাধীন কৃষক ছিল। 14 শতাব্দীতে ব্রিটেনে বেশ কিছু দুর্ভিক্ষ দেখা দেয়, যার ফলে এই ম্যানর প্রথা ভেঙে যায়। এইবার তারা ছোট আকারে চাষবাস বাদ দিয়ে বড় আকারের এলাকা নিয়ে চাষবাস শুরু করে। 16 শতাব্দী আস্তে আস্তে ব্রিটেনের কৃষি ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আসতে শুরু করে। বড় আকারে চাষবাস করার ফলে তাদের চাহিদা পূরণ করেও তারা বাড়তি যে পণ্যগুলো থাকতেছে সেগুলো বাজারমুখী করার একটা আইডিয়া পায়। পণ্যের চাহিদা যখন আস্তে আস্তে বাড়তে থাকে, সে সময় ব্রিটেনের যে অনাবাদ জমিগুলো ছিল সেইখানে তারা চাষাবাদ করতে শুরু করে। এর ফলে দেখা যায় ব্রিটেনের কৃষি অর্থনীতি আস্তে আস্তে আরো ভালো হতে থাকে। এইটাকে বলা হচ্ছে কৃষি বিপ্লব। ব্রিটেনে শিল্প বিপ্লব প্রথম হওয়ার কারণটাই হচ্ছে ব্রিটেনের কৃষিভিত্তিক অর্থনীতি। আপনি যদি দেখেন যে 1970 সালেও ব্রিটেনের 5 ভাগের 4 ভাগ জনগণ তারা হচ্ছে গ্রামে বসবাস করতো।
তাই তাদের মেইন যে কাজটা ছিল সেটা ছিল কৃষিকাজ। তাছাড়া তারা তাঁতের কাজও করতো, পশুপালন করতো, তারা ভেড়ার লোম দিয়ে তার বিভিন্ন পোশাক তারা তৈরি করতো। 17 শতাব্দীর শেষের দিকে ও 18 শতাব্দীর শুরুর দিকে ব্রিটেনের যে সামন্তবাদী অর্থনীতি ছিল তাতে আস্তে আস্তে ফাটল ধরতে শুরু করে। পুরাতন ভূমি ব্যবস্থাপনার প্রতি কৃষক ভূমিদারদের আস্তে আস্তে আস্থা হারাইতে শুরু করে। এর ফলে জমিদাররা নতুন কৃষিনীতি চালু করে, যার ফলে কৃষি উৎপাদন আস্তে আস্তে আরো বাড়তে থাকে। এই সময় অনেক কৃষক তারা গ্রাম থেকে শহরের দিকে যাইতে শুরু করে। ব্রিটেনের সামন্ত ব্যবস্থা জমিদার ও কৃষকদের মধ্যে আধুনিকায়ন ঘটতে থাকে। ফলে জমিদারদের একটা বিরাট অংশ বিভিন্ন ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন শিল্প উদ্যোগের সঙ্গে যুক্ত হতে থাকে। কৃষক ভূমিদারদের একটা অংশ এই সকল প্রতিষ্ঠানে যুক্ত হতে শুরু করে। এই সময় বিভিন্ন ধনী কৃষকের আবির্ভাব ঘটতে থাকে। 18 শতাব্দীর দিকে এসে জমিদারতন্ত্র ভেঙে দিয়ে পুঁজিবাদী ধারায় চাষাবাদ শুরু হয়। ফলে সমাজে উৎপাদক ও উদ্যোক্তা শ্রেণীর আবির্ভাব ঘটে। বিভিন্ন নিম্ন শ্রেণীর লোকজন তারা আস্তে আস্তে শহরের দিকে যাতায়াত শুরু করে। এই সকল শিল্প প্রতিষ্ঠানগুলো যখন কাজ করা শুরু করে, একসময় দেখা যেত যে শহরে শুধুমাত্র ধনীরাই বসবাস করতেছে। এখন শহরে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত এরা সবাই বসবাস করতেছে। এক সময় শহরে শুধুমাত্র বড় বড় বিল্ডিং পাওয়া যেত, এখন শহরে বস্তি পাওয়া যায়। সমাজে আস্তে আস্তে বিভিন্ন নতুন নতুন শ্রেণীর আবির্ভাব ঘটতে থাকে। 1500 থেকে 1750 এই 250 বছরে ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্য বেশ ভালোভাবে বাড়তে থাকে। ইংল্যান্ডের বাণিজ্য বৃদ্ধির জন্য ইংল্যান্ডে নিয়মিত পণ্যের মেলা বসতো। আস্তে আস্তে ইংল্যান্ডে বিভিন্ন কোম্পানি গড়ে উঠতে শুরু করে। ইংল্যান্ডে সেই সময় দুই ধরনের কোম্পানি ছিল, একটা হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানি আর একটা হচ্ছে লিমিটেড কোম্পানি। 1600 সালে প্রতিষ্ঠিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা কিনা ভারতবর্ষ থেকে মাল লুট করার জন্য বিখ্যাত। 1670 সালে প্রতিষ্ঠিত হয় হ্যাডসন বে কোম্পানি, রয়্যাল আফ্রিকান কোম্পানি, যারা কিনা দাস ব্যবসার জন্য বিখ্যাত। একসময় তারা একচটিয়া ভাবে দাস ব্যবসা করছে। এই সকল কোম্পানিগুলো ছাড়াও আরো অনেক কোম্পানি ইংল্যান্ডের যে সকল উপনিবেশগুলো ছিল, যেমন ভারত, আমেরিকা, কানাডা সহ, কানাডা, আফ্রিকা সহ এরকম আরো অনেক উপনিবেশ থেকে ব্যবসা বাণিজ্যের ফলে ইংল্যান্ড বেশ ভালো টাকা কামাই করতে থাকে। এছাড়া এই সকল উপনিবেশগুলো থেকে ইংল্যান্ড বিভিন্ন সোনাদানা, মূল্যবান ধাতু এই সমস্ত জিনিস সংগ্রহ করার ফলে বা চুরি করার ফলে তারা বেশ ভালো একটা টাকা কামাই করতে থাকে। এই সময় ইংল্যান্ড এত পরিমাণ টাকা কামাই করছিল যে 1804 থেকে 1814 পর্যন্ত নেপোলিয়নের কন্টিনেন্টাল সিস্টেমের কারণে যখন পুরো ইউরোপের অর্থনৈতিক অবস্থা নাজেহাল অবস্থা, সেই সময় ইংল্যান্ড বা ব্রিটেনের অর্থনীতির তেমন কোনো ক্ষতি হয় নাই। এই ব্যাপক মূলধনের কারণে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটে। তাহলে এখন প্রশ্নটা হলো যে ইউরোপের অন্য কোনো দেশে কেন শিল্প বিপ্লব হইল না আগে? এর সহজ কারণটা হলো, আমি আপনাদের যে 6-7টা শর্তের কথা বলছিলাম, এই সমস্ত ইউরোপের দেশগুলা তার এই শর্তগুলা ফুলফিল করতে পারে নাই। যেমন ধরুন ফ্রান্সের সে সময় বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ লেগেই থাকতো। নেপোলিয়নের কারণে ফ্রান্স আরো পিছিয়ে পড়ে। তাছাড়া ফ্রান্সে কয়লার খনিও ছিল না। 1870 সালের আগে জার্মানি ছিল খণ্ড বিখণ্ড। জার্মানি প্রায় 300টা ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল, যদিও জার্মানির অর্থনীতি ছিল কৃষিভিত্তিক। 1848 সালের পর থেকে জার্মানির অর্থনীতি আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকে। 1870 থেকে 1914 সাল পর্যন্ত এই কয়েক বছরের ভেতরে জার্মানি কৃষি প্রধান রাষ্ট্র থেকে বাণিজ্যিক শিল্পায়িত রাষ্ট্রে পরিণত হয়। 1870-এর আগে ইতালির বেশিরভাগ অংশ ছিল ফ্রান্স ও অস্ট্রিয়ার দখলে। সমস্ত ইতালি একত্রিত হওয়ার পর ইতালিতে আস্তে আস্তে শিল্প বিপ্লব শুরু হয়। রাশিয়াতেও প্রচুর পরিমাণ খনিজ সম্পদ ছিল এবং কৃষি শিল্প ভালো করার একটা সম্ভাবনা ছিল, কিন্তু জারতান্ত্রিক শাসন ব্যবস্থা ও সামন্ত জমিদারের কারণে কৃষি শিল্পে তেমন কোনো উন্নতি ঘটে নাই। এছাড়াও ইংল্যান্ডের বৈজ্ঞানিকদের আবিষ্কৃত বিভিন্ন যন্ত্রপাতি ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটাতে সাহায্য করছে। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটে বস্ত্র খাতে। এর মেইন কারণটা ছিল ইংল্যান্ডের আবহাওয়া। 17 সালে জনকে উড়ন্ত মাকু বা ফ্লাইং শাটেল আবিষ্কার করেন। 1764 সালে জেমস হারগ্রিভস স্প্রিং জেনি আবিষ্কার করেন। এইটা দিয়ে অনেকগুলো সুতা একসাথে পাকানো যাইতো। 1769 সালে রিচার্ড আর্করাইট ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন। এইটা দিয়ে আগের থেকে অনেক বেশি মজবুত সুতা তৈরি করা যাইতো, যাতে করে কাপড় স্থায়িত্ব বেড়ে যায়। 1760 সালে ব্রিটেনের র কটন কনসাম্পশন ছিল 22 মিলিয়ন পাউন্ড, যা 1850 সালে 588 মিলিয়ন পাউন্ড। 1760 সালে ব্রিটেন যে পরিমাণ
কটন ক্লথ ম্যানুফ্যাকচার করতো তার 1/3 তারা ইম্পোর্ট করতো। 1760 সালে ব্রিটেনের কটন টেক্সটাইলের ভ্যালু ছিল 2.6%, যা 1831 সালে হয় 22.4%। ইংল্যান্ড ইন্ডিয়া থেকে অনেক কম দামে কটন ক্লথ আমদানি করতো। ইন্ডিয়াতে দাম কম হওয়ার মেইন কারণটা ছিল ইন্ডিয়ার শ্রমিকদের বেতন ছিল অনেক কম। আপনি যদি কম্পেয়ার করেন ইংল্যান্ডের শ্রমিকদের সাথে, তাইলে ইন্ডিয়ার শ্রমিকদের বেতন ছিল ইংল্যান্ডের শ্রমিকদের 6 ভাগ বা 5 ভাগের 1 ভাগ। একসময় দেখা গেল যে দাম কম হওয়ার কারণে ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণ কটন ক্লথ আমদানি করা হচ্ছে। ব্রিটিশ গভর্নমেন্ট এইটাকে রোধ করার জন্য তারা একটা আইন পাশ করে। যেহেতু ইংল্যান্ড আস্তে আস্তে শিল্প বিপ্লব দিকে আগায় যাচ্ছে, তাই তাদের উৎপাদিত পণ্য আনা নেওয়া করার জন্য তাদের জলপথ বা বিভিন্ন রাস্তা দরকার ছিল। 1737 সালে ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করার জন্য প্রথম কোনো খাল খনন করা হয়। 1766 সালে জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন আবিষ্কারের ফলে তাদের কাজগুলো আরো সহজ হয়ে যায়। তারা এতদিন যে কাজগুলো পানির স্রোতকে কাজে লাগায় করতেছিল, সেই কাজগুলো এখন তারা স্টিম ইঞ্জিনকে ব্যবহার করে করা শুরু করে। আর টেলকম ও ম্যাকাডন নামের 2 স্কট ইঞ্জিনিয়ার তারা ইংল্যান্ডের রাস্তাঘাট আধুনিকায়ন করার জন্য বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করেন। 1824 সালে স্টিফেনসন প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন। এখন সবাই ঘোড়ায় চালিত রেলগাড়ি ছেড়ে এখন যন্ত্রচালিত রেলগাড়ির দিকে সবাই যুক্ত থাকে। শিল্প বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো কয়লা, লোহা, ইস্পাত সহ নানা খনিজ উপাদানের উপস্থিত থাকা। ব্রিটেন ছিল এগুলোতে ভরপুর। রেল লাইন তৈরি করার জন্য লোহা ফরজ হয়ে গেছিল। এখন সবাই কিভাবে সহজে লোহা উৎপাদন করা যায় এই দিকে যুক্ত শুরু করে। 1815 সালে হামফ্রি ডেভি খনিতে কাজ করার জন্য ডেভি ল্যাম্প আবিষ্কার করেন। লোহা গলানোর জন্য ব্লাস্ট ফার্নেস নামক যন্ত্রের উদ্ভাবন করায়। 1750 সালে বেঞ্জামিন হ্যান্সম্যান ও হেনরি কট ইস্পাত গলানোর পদ্ধতি আবিষ্কার করেন। এছাড়া 1850 সালের দিকে বেসমার্ক কনভার্টার সহ আরো বেশ কয়েকটা পদ্ধতি আবিষ্কার করে, যাতে করে লোহা, ইস্পাত, স্টিল এই সকল উপাদানের উৎপাদন আরো সহজ হয়। তার ফলে ইস্পাতের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পায়। 1720 সালে ইংল্যান্ডের কাস্ট আয়রনের উৎপাদন ছিল 18,000 টন, যা 1802 সাল আস্তে আস্তে হয়ে যায় 2,50,000 টন। এই সকল আবিষ্কারগুলো ছাড়াও টেলিফোন, টেলিগ্রাফ, ইলেকট্রিসিটির আবিষ্কার ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটাতে সাহায্য করছে।